ফ্যামিলি ভিসা পাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএস এর F4 ক্যাটাগরির ভিসার জন্য দীর্ঘদিন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের জন্য একটা রিয়েল এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকে। এই একটা ফ্যামিলি ইউএস এর ইমিগ্রেশন ভিসার জন্য 2005-এ অ্যাপ্লাই করেছিল, তাদের প্রায়োরিটি ডেটটা 2005-এ ছিল। এরপর 2020-র 12ই জুন তাদের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়। আর ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার পরে এই প্যান্ডামিকের কারণে যেহেতু হিউজ ব্যাকলগ আছে, তারপরে দীর্ঘদিন তারা ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে কিছু জটিলতার কারণে ইন্টারভিউ ডেটটা আসছিল না, বা তাদের পরের ডেটগুলো ইন্টারভিউ ডেট পেয়ে যাচ্ছিল, তারপরেও তারা ডেট পাচ্ছিল না। এমন অবস্থায় আমার কাছে যে কোনোভাবে এসে তারপরে ইন্টারভিউ ইস্যুটা সলভ হয়েছে। এরপরে তারা এই 26 তারিখে তাদের ইন্টারভিউ ডেট ছিল এবং আলহামদুলিল্লাহ তারা ইন্টারভিউ দিয়ে সবাই ফুল ফ্যামিলি এই যে ইউএস এর ইমিগ্রেশন ভিসা পেয়েছে। তো তাদের মুখ থেকে একটু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে কি ধরনের রাইট নাও ইউএস এমবাসির মেন্টালিটি কি, তারা কি ধরনের প্রশ্ন করছে, বা আপনারা কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন। চলুন তাদের মুখ থেকেই সরাসরি শুনি যে তাদের ইন্টারভিউর অভিজ্ঞতাটা। আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে 4টি পৃথক সেমিনার নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সাথে। এর মধ্যে একটা থাকবে হচ্ছে B1 B2 ভিসার কমপ্লিট গাইডলাইন ও ইন্টারভিউর কৌশল নিয়ে। এর পরের আরেকটা সেমিনারে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন F1, F2A, F2B, F3 এবং F4 ক্যাটাগরির ইমিগ্রেশন পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত। অ্যাট দ্য সেম টাইম আপনারা ওই সেমিনারে জানতে পারবেন কারা কবে ডকুমেন্ট ফাইল করতে পারবেন বা কারা কবে ইন্টারভিউ ডেট পাবেন। এছাড়াও আরও 2টি পৃথক সেমিনারে কানাডার ওয়ার্ক পারমিট এবং অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত আলোচনা থাকবে। আপনারা যারা যেই সেমিনারে ইন্টারেস্টেড, দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ডিরেক্ট ফোন দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন। ডিসক্রিপশনে সেমিনারের ডিটেলস দেওয়া থাকবে। আর এই সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত, তাই আপনার রেজিস্ট্রেশনটি এখনই সম্পূর্ণ। আমার নাম হামিদুল ইসলাম। 2005 সালে আবেদন করছি। 2009 সালে হচ্ছে অ্যাপ্রুভাল হয়। আর 2020 সালে 12ই জুন আমাদের ডিকিউ হয়, অল ডকুমেন্টস ওকে হয়ে ডিকিউ হয়। তারপরে আমি ভিসার ডেট পাচ্ছিলাম না, ওয়েটিংয়ে ছিলাম। করোনার জন্য, প্যান্ডামিকের জন্য অনেক ওয়েট করতে করতে পরে বাইরের শরণাপন্ন হয়ে ওনার সুপ্রচেষ্টায় আমি গত 26 জুন 7:45-এ এমবাসি ডেট পাই। আপনার ভিডিও আগে থেকে দেখতাম, ওখান থেকে কনফিডেন্স ছিল না, সত্যি কথা, কনফিডেন্স ছিল না। হলো যে না ভাই আপনি ওখানে দিতে পারেন, তো ওনার বিহেভিয়ারটা খুবই ভালো, খুবই আমার খুব পছন্দ হয়েছে। আপনার ওখানে দিতে পারবেন, টাকা পয়সা কোনো ম্যাটার করবে না। কনফিডেন্সলি আসছি আমরা। আপনার কয়টা ইন্টারভিউ ছিল? 7:45-এ। 7:45-এ ছিল। আপনি কয়টায় ঢুকেছেন? আমি ওখানে 7:30-টার মধ্যে বললো 7:30-টার নাই, সব গেল গা, তাহলে আপনার 8:30 কার। তখন আমরা ওগুলো আমার ঢুকেন আপনারা, আমরা 8:30 তারা আমি চলে যাওয়ার পরে আমরা ঢোকার পরে আমাদের কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পরে আমাদের মেন সাপোর্টিং ডকুমেন্টস যেটি আছে, অরিজিনাল সাপোর্টিং ডকুমেন্টস সেগুলি দেন আপনারা। তো ওই কাগজগুলি দিলাম, ওনারা দেখে রাখার পরে জিজ্ঞেস করলো আপনার স্পন্সরকে। তারপরে স্পন্সরের কি কাজ করে, জয়েন্ট স্পন্সর ছিল আপনার? জয়েন্ট স্পন্সর ছিল, তাদের কথা জিজ্ঞেস করে না, কিছু জিজ্ঞেস করে না, ভাবে প্রিপারেশন নিয়ে গেছে। ওইটাতে হাজবেন্ড কি চাকরি করে, এটা ডিপেন্ড করে, অনেক ইয়া থাকে। ওই যে ওখানে তো কয়েকটা, কত নম্বর কাউন্টারে আপনার পড়ছিলেন? প্রথম ছিল 2 নাম্বার কাউন্টার আমাদের তথ্য প্রথম ইয়েতে। আর পরে ইনফরমেশন নেওয়া 2 নম্বর কাউন্টার। আর বিচার জন্য 11 নম্বর কাউন্টার আমাদের কল গেছে 11 নম্বর। এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে ব্ল্যাক।
তো এটা বোঝা গেল এই কাউন্টারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ভিসা অফিসারের মধ্যে অনেকে দেখা যায় অনেক কমপ্লিকেটেড থাকে, আমাদের মধ্যে থাকে না, অনেক মানুষ একটু জটিল করে দেখে, অনেকে ইজি করে দেখে। তো আপনার আবার 7 নাম্বার কাউন্টার দেখলাম উনি এরকম খুব সফট মাইন্ডেড, আবার 6 বেশি কিন্তু ইজি, আবার 6 নাম্বারে 5 নাম্বার কাউন্টার আছে ওইখানে মানে খুব টাইট, মানে DS-260 সম্বন্ধে, এটা সম্বন্ধে, ওই সম্বন্ধে A to Z সেরকম মানে কাউন্টার। আর আমাদের মনে হয় 2 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট, মানে মেন্টালিটি তো এক একজনের এক এক রকম। হ্যাঁ, একজনে নরমালি ওভার হয়ে গেছে, মার সাথে তারা বললো তো আপনার তো 23-এর উপর হয়ে গেছে, আপনার হবে না, যেহেতু আপনার মা ভিসা প্রসেসিং করতে হয় তাহলে আপনার করতে পারেন, না হলে আপনারা কি করবেন বলেন। তারপরে থাক ঠিক আছে, আমার মারটা করে আমার ফ্যামিলি ভিসা পাই আলহামদুলিল্লাহ। আর ওনার কাছে প্রশ্ন করেছে একটু, আমাকে জিজ্ঞেস করতে বলতেন আপনার স্পন্সরকে, তো বোন তার নাম কি, নামটা বলছি, বলার পরে ওনাদের আমার একটা ডকুমেন্ট টোকেন দিয়ে দেয়, আপনার পরবর্তীতে কাউন্টার ডাকবে, তার ওখানে ওই সিরিয়াল মধ্যে ডাকার পরে আবার ওখানে ওই কি জিজ্ঞেস করে আপনি বাইরে কোথাও গেছিলেন কি না 6 মাসের মধ্যে, না, তারপরে ওই স্পন্সরের নাম কি, আর তার মেয়েদের জন্ম কতদিনে, স্পন্সরের বোনে মানে আমার মেন বাচ্চাদের, আচ্ছা, খালি ডেটটা জিজ্ঞেস করে তাদের কত বছর, ওইটা কয় সন্তান, বছর কত, এটুকুই। আর তারপরে আপনাদের ছবি আনছেন, তার ছবি দেখালাম, ছবি দেখা পরে করলো আপনার বাচ্চাদের আনেন না, না আমাদের যে স্পন্সর আছে তাদের সবার ছবি দেখছে, দেখার পরে করলো আনেন, আমি একটা যেটি আনছি দেখার পরে ঠিক আছে আপনারা সব সঠিক উত্তর দিয়েছেন, সব ইনফরমেশন দিয়ে আমাদের ওয়েলকাম, আমাদের ভিসা হয়ে গেছে। তো রিসেন্ট এই ইন্টারভিউ এক্সপেরিয়েন্স থেকে আমরা নতুন একটা জিনিস পেলাম এখানে, মানে এই জিনিসটা কিন্তু নরমালি অনেক ক্ষেত্রে হয় না, যে পিটিশনারের বাচ্চাদের ডেট অফ বার্থ বা বাচ্চাদের বয়স কিরকম, কয় বাচ্চা আছে, এই প্রশ্নটা কিন্তু খুব রেয়ার। তো ওনার মুখ থেকে এরকম একটা প্রশ্ন পেলাম। এটা আসলে কি যে আপনার পিটিশনারের সাথে কারেন্ট রিলেশনটা প্রুফ করার জন্য তারা অনেক সময় সাইকোলজিক্যাল এরকম টেস্ট করতে পারে যে তার সাথে কি আপনার রিসেন্টলি রিলেশন আছে কিনা। যে কোনো প্রশ্ন হতে পারে, লাইক তার কারেন্ট অ্যাড্রেসটা কি, সে কি জব করছে বা বিজনেস করছে, সে কতদিন আগে দেশে এসেছিল, এমনি আপনাদের কোনো প্রশ্ন করে আর কেউ জিজ্ঞেস করে না, কোনো জিজ্ঞেস করে না, কোনো রকম কোনো না না না। বাচ্চাকে যে টেনশনে ছিলাম যে বাচ্চাকে 21 বছর 2 মাস এজ পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে, সেই ধরনের কোনো প্রশ্ন করে ছিলাম ভিসা দিবে কিনা। তারপর অনেক আমার যে আগের অভিজ্ঞতা ছিল, আমাদের ভাষণ যে হয়ে গেছে, ওরা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে বড় ভাইদের সম্পর্কে, যে ওনাদের কিরকম বিয়ে করছে নি এরকম জিজ্ঞেস করছিল। তো আমরা একটু নার্ভাস ছিলাম যে জিজ্ঞেস করে কোন প্রশ্ন না কোন প্রশ্ন করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ কোনো কিছুই না, একবার পানির মতো সোজা 2 মিনিট, অনলি 2 মিনিট মনে হয় হয়েছে লাগছে আমাদের করতে, প্রসেস করতে। আরেকটা প্রশ্ন করছে, সেটা হলো আপনার পিটিশনার কি কাজ করে, আমি তখন উত্তর দিচ্ছি সে ফুড সার্ভিস। হ্যাঁ, তারপরে আমাদের বললো আপনাদের অ্যালবামটা দেখি, অ্যালবামে তারা উনি নিয়ে অ্যালবামগুলি দেখলো, সে সবগুলি ছবি দেখলো, দেখে তারপরে যেমন আমার ভাগ্নি ছোট, ওনার কথা জিজ্ঞেস করলো এটা কে, আমি বললাম স্পন্সরের ছোট মেয়ে। তারপরে এটা করতে করতে সবগুলি দেখার পরে আবার আরেক জায়গায় গিয়ে বলতেছে এখানে এই বাচ্চাটা কে, ছোট বাচ্চা কোলে, কাঁধে, বড় স্পন্সরের মেয়ে, এটা হলো কাঁধের মধ্যে, এই বাচ্চাটা কে, আমি বললাম আমার বোনের স্পন্সর, মানে আরেক বোনের মেয়ে। ও ঠিক আছে। তারপরে এই জিজ্ঞেস করলো এই যত, তারপরে আমাদের এই গ্রুপ ছবি দেখলো, আমাদের এরকম সব ছবি দেখেছি, দেখার পরে এই গ্রুপ আমার ফ্যামিলি পিকচারটা দেখলো, দেখার পরে গেছে আমাদের আর ফ্যামিলি পিকচার নাই। হ্যাঁ, দেখলাম না আর তো আনিনি, তারপর ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্য আপনারা যেই যাবেন পিকচার জিজ্ঞেস করতে হচ্ছে, কারণ এটা একদম বোঝা যাচ্ছে যে একটা লেটেস্ট ছবি। এই জন্য বেশি বেশি করে ফ্যামিলি পিকচার নিয়ে গেলে পুরান পিকচার যত পুরো নিবেন তত মানে কনফিউশন দূর হয়ে যায় তাদের কাছে, তারা বুঝতে পারে না ঠিক আছে সম্পর্ক ঠিক আছে কিনা। কারণ এখানে ইমিগ্রেশন তারপরে এটাই হচ্ছে রিলেশনটা কি আসলে ঠিক আছে। আপনারা বুঝতে পারলেন যে এই মুহূর্তে F4 ক্যাটাগরির ইন্টারভিউর জন্য কি ধরনের প্রশ্ন করে
বা আপনারা কি ধরনের প্রিপারেশন নেবেন এই রিলেটেড আমার কিন্তু বেশ কিছু ভিডিও আছে, যদিও ওনাদেরকে খুব অল্প প্রশ্ন করেছে। যদি আপনার কেসের সব কিছুর সামঞ্জস্য থাকে তাহলে অনেক সময় খুব অল্প প্রশ্নের মধ্যেই কিন্তু আপনাদেরকে ইন্টারভিউটা অ্যাপ্রুভ করে ফেলতে পারে। বাট যদি আপনার DS-260 বা আপনার ওই যে যেমন ছবি দেখতে চেয়েছে, ফ্যামিলি পিকচার দেখতে চেয়েছে, এই জিনিসগুলো যদি আপনাদের হাতে না থাকে, এই কোন জিনিসটা চাইবে আপনারা রিলেভেন্ট সব ডকুমেন্টগুলো রাখবেন এবং রিলেভেন্ট একদম পিটিশনারের কারেন্ট ইনফরমেশনগুলো সবকিছু আপনার সাথে রাখবেন। ফ্যামিলি গ্রুপ ছবি আপনারা সাথে অবশ্যই রাখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে DS-260 ইনফরমেশন বা আদার্স ফ্যামিলির ইনফরমেশন, লাইক কারোর যদি যে নামের স্পেলিংয়ে কোনো প্রবলেম থাকে বা ডেট অফ বার্থে প্রবলেম থাকে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে DS-260-তে একরকম ইনফরমেশন দিয়েছে বা ওই I-130-তে একরকম ইনফরমেশন দিয়েছে, তারপর ইন্টারভিউর সময় কনফিউজিং কোনো আনসার দিয়েছে, তখন কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায় কেসটা। এ কারণে যদি সব কিছু আগের থেকে প্রপারলি সাবমিশন করা থাকে তাহলে এই ক্ষেত্রে ইন্টারভিউতে তারা কোনো জায়গায় যদি কোনো রকম কনফিউশন না থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভিসাটা অ্যাপ্রুভ করতে পারে। সে কারণে আপনাদের সঠিক প্রস্তুতি এবং সঠিকভাবে কেস ফাইলিং পারে আপনাদেরকে খুব সহজভাবে ইন্টারভিউ দিয়ে ভিসা পেতে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স পেয়েছেন এবং ইউএস এমবাসির মেন্টালিটির সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।